আচ্ছা, কখনো কি মনে হয়েছে একটা নদী যেটা শুধু নিজের মনে বয়ে চলেছে সেটাই কি করে পৃথিবীর বুকে এত বড় বড় গিরিখাত বা বিশাল জলপ্রপাত তৈরি করে ফেলে? আসলে নদীর এই বয়ে চলার মধ্যেই লুকিয়ে আছে এক অসম্ভব ভাস্করের ক্ষমতা। চলুন আজ নদীর সেই ভাস্কর্য তৈরির রহস্যটা একটু জেনে নেওয়া যাক। চোখের সামনে এই যে বিশাল জলপ্রপাতটা দেখছেন, এটা কিন্তু শুধু ওপর থেকে জল পড়া নয়, এটা লক্ষ লক্ষ বছরের এক ভূতাত্ত্বিক শিল্পের ফল। তো প্রশ্নটা হলো, একটা সাধারণ নদী কিভাবে এমন এক অবিশ্বাস্য স্থাপত্য তৈরি করে ফেলে? চলুন এর উত্তরটাই খুঁজে বের করা যায়। দেখুন, জলপ্রপাত কিভাবে তৈরি হয় সেটা বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে নদী ঠিক কোন কোন হাতিয়ার দিয়ে ভূমিকে ক্ষয় করে। নদীর কাছে মূলত 4টে প্রধান হাতিয়ার বা পদ্ধতি আছে, যেগুলো ব্যবহার করে সে পৃথিবীর ওপরটাকে কেটে ছেটে নিজের রাস্তা তৈরি করে। চলুন একে একে দেখে নিই কি সেই পদ্ধতিগুলো। প্রথম হাতিয়ারটা হল জলবাহী ক্রিয়া বা হাইড্রলিক অ্যাকশন। ভাবুন তো, একটা হাই প্রেশার ওয়াশার যেমন করে দেয়ালের ময়লা তুলে ফেলে, ঠিক সেভাবেই নদীর জলে তীব্র স্রোত পাড় বা নদীখাতের পাথরের ফাটলে সজোরে ধাক্কা মারে। এই প্রচণ্ড জলের চাপে ফাটলের ভেতরে থাকা বাতাস সংকুচিত হয় আর তাতে পাথর ফেটে যায় বা আলগা হয়ে খুলে পড়ে যায়। এটাই নদীর কাঁচা শক্তি। এরপর আসছে দ্বিতীয় পদ্ধতি, যার নাম অবঘর্ষ। নদী কিন্তু একা একা কাজ করে না, সে তার সাথে বালি, নুড়ি, পাথরের মতো অনেক সহকারী নিয়ে চলে। এই জিনিসগুলো যখন নদীর স্রোতের সঙ্গে বইতে বইতে নদীর তলদেশ বা পাড়ের সঙ্গে ঘষা খায়, তখন ঠিক যেন শিরিষ কাগজ বা স্যান্ড পেপারের মতো কাজ করে। এই অবিরাম ঘষা খাওয়ার ফলেই নদীখাত ধীরে ধীরে মসৃণ আর গভীর হতে থাকে। তৃতীয় প্রক্রিয়াটা হল ঘর্ষণ। এটা বেশ মজার। এখানে নদী যেন নিজের বয়ে আনা হাতিয়ারগুলোকেই আরও ধারালো আর নিখুঁত করে তোলে। মানে নদীর স্রোতে ভেসে চলা পাথর আর নুড়িগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায়, তখন সেই সংঘর্ষে সেগুলো ভেঙে আরও ছোট, মসৃণ আর গোল হয়ে যায়। ব্যাপারটা অনেকটা একটা প্রাকৃতিক রক টামলারের মতো, যেখানে পাথরগুলো নিজেরাই নিজেদের ঘষে মেজে আকার পরিবর্তন করে। আর আমাদের শেষ হাতিয়ারটা হল দ্রবণ। এটা নদীর সবথেকে ধীর গতির কিন্তু খুবই কার্যকর একটা প্রক্রিয়া। ভাবুন, এক গ্লাস জলে চিনি দিলে যেমন সেটা গুলে যায়, ঠিক সেভাবেই নদীর সামান্য অম্লধর্মী জল চুনাপাথরের মতো কিছু বিশেষ ধরনের পাথরকে ধীরে ধীরে গলিয়ে বা দ্রবীভূত করে দেয়। এই প্রক্রিয়াটা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু হাজার হাজার বছর ধরে চলতে চলতে এটা নদীর গতিপথকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এই যে 4টে প্রক্রিয়ার কথা আমরা জানলাম, জলবায়ু ক্রিয়া, অবঘর্ষ, ঘর্ষণ আর দ্রবণ, এগুলোই হলো সেই মূল শক্তি যা গিরিখাত, ক্যানিয়ন আর আমাদের আজকের আলোচনার মূল বিষয় অর্থাৎ জলপ্রপাতের মতো অসাধারণ সব ভূমিরূপ তৈরি করে। তো এবার আসা যাক আমাদের মূল প্রশ্নে, জলপ্রপাত আখির তৈরি হয় কিভাবে? আসলে আমরা যে 4টে ক্ষয়কারী প্রক্রিয়ার কথা জানলাম, জলপ্রপাত হল সেগুলোরই এক অনবদ্য সৃষ্টি। এটা যেন প্রকৃতির নিজের হাতে গড়া এক বিশাল ভাস্কর্য। খুব সহজ করে বললে, নদীর জল যখন কোনো উঁচু জায়গা থেকে খাড়াভাবে নিচে পড়ে, তখন তাকেই জলপ্রপাত বলে। আর জলটা যেখানে সজোরে আছড়ে পড়ে, সেই প্রচণ্ড শক্তির কারণে সেখানে একটা গভীর গর্ত তৈরি হয়ে যায়। এই গর্তটাকেই বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। এই প্লাঞ্জ পুলের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আমরা একটু পরেই জানতে পারব। জলপ্রপাত তৈরি হওয়ার পেছনে বেশ কয়েকটা ভূতাত্ত্বিক কারণ থাকতে পারে, যেমন ধরুন ভূমিকম্পের ফলে তৈরি হওয়া চ্যুতি বা কোনো মালভূমির খাড়া প্রান্তভাগ। কিন্তু সবচেয়ে সাধারণ এবং ক্লাসিক যে কারণটা দেখা যায় তা হল বৈষম্যমূলক ক্ষয়। এর মানে হলো, যখন নদীর গতিপথে ওপরের দিকে কঠিন শিলা আর ঠিক তার নিচেই নরম শিলাস্তর থাকে, তখন নদী খুব সহজেই নিচের নরম শিলাকে ক্ষয় করে ফেলে, কিন্তু ওপরের কঠিন শিলাটা সহজে ক্ষয় হয় না, টিকে থাকে। এর ফলেই একটা খাড়া ঢাল তৈরি হয় আর সেখান থেকেই জন্ম নেয় জলপ্রপাত। সারা পৃথিবীতে এমন অনেক বিখ্যাত জলপ্রপাত আছে, যেমন ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফলস, যা পৃথিবীর সর্বোচ্চ। ভাবা যায় এটা এতটাই উঁচু যে জল নিচে পড়ার আগেই কুয়াশায় পরিণত হয়ে যায়।
আবার জ্যাম্বেজি নদীর উপর ভিক্টোরিয়া ফলসকে তার বিশালতার জন্য স্থানীয়রা বলে বজ্রধ্বনি সৃষ্টিকারী ধোঁয়া। আর নায়াগ্রা তো তার সৌন্দর্যের জন্য জগৎবিখ্যাত। আমাদের ভারতেও আছে কর্ণাটকের কুঞ্চিকাল ফলস, যা ভারতের উচ্চতম জলপ্রপাত। আর ভারতের কথা যখন উঠলই, তখন ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাতের কথা না বললেই নয়। এর বিশাল আকার আর ঘোড়ার খুরের মতো আকৃতির জন্য একে ভারতের নায়াগ্রা বলা হয়। আচ্ছা, জলের প্রবাহ আর ঢালের ওপর ভিত্তি করে জলপ্রপাতকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়। যখন বিশাল জলরাশি প্রচণ্ড গতিতে খুব খাড়া ঢাল বেয়ে নেমে আসে, তাকে বলে ক্যাটারাক্ট। আবার জল যখন সিঁড়ির মতো ধাপে ধাপে নামে, তখন তাকে বলে ক্যাসকেড। আর যখন ঢালটা কম থাকে এবং জল খুব দ্রুত গতিতে বয়ে যায়, তাকে বলে র্যাপিড। এখন আমরা এই বিশ্লেষণের সবচেয়ে অবাক করা একটা অংশে চলে এসেছি। জানেন কি, জলপ্রপাত কিন্তু এক জায়গায় স্থির থাকে না। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে সব জলপ্রপাত খুব ধীরে ধীরে নদীর উৎসের দিকে, মানে পেছনের দিকে সরে যেতে থাকে। এটা সত্যি একটা চলমান ভাস্কর্য, যা প্রতিনিয়ত নিজের অবস্থান পাল্টাচ্ছে। ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা। প্রথমে জলপ্রপাতের জল যেখানে আছড়ে পারে, মানে সেই প্রপাত কূপে, সেখানকার নরম শিলাকে দ্রুত ক্ষয় করে একটা গর্ত তৈরি করে ফেলে। এর ফলে ওপরের যে কঠিন শিলাস্তরটা আছে, তার নিচের অংশটা ফাঁকা হয়ে যায় আর সেটা ঝুলতে থাকে। একটা সময় পর মাধ্যাকর্ষণের টানে ওই ঝুলন্ত কঠিন পাথরের চাইটা আর নিজের ভার সইতে না পেরে ধসে নিচে পড়ে যায়। আর যেই মুহূর্তে ওটা ভেঙে পড়ল, ঠিক সেই মুহূর্তেই জলপ্রপাতটা একটুখানি পিছিয়ে গেল। এই প্রক্রিয়া লক্ষ লক্ষ বছর ধরে একটানা চলতে থাকে। আর এটা কিন্তু শুধু কোনো তত্ত্বকথা নয়, এটা একটা বাস্তব ঘটনা। আমাদের ভারতের চিত্রকূট জলপ্রপাতের ক্ষেত্রে এই পিছিয়ে যাওয়ার প্রমাণ একদম স্পষ্টভাবে দেখা যায়, যা এটিকে একটা জীবন্ত ভূতাত্ত্বিক গবেষণাগারে পরিণত করেছে। জলপ্রপাতের মতো বিশাল স্থাপত্য ছাড়াও নদী তার ক্ষয়কার্যের মাধ্যমে আরও অনেক ছোট কিন্তু দারুণ সুন্দর শিল্পকর্ম তৈরি করে। তেমনি একটা হলো মন্থকূপ বা পটল। কি হয় বলুন তো, নদীর তলদেশে পাথরের খাঁজে যদি কোনো নুড়ি আটকে যায়, তখন জলের স্রোতের ঘূর্ণিতে সেই নুড়িটা একটা ড্রিল মেশিনের মতো বনবন করে ঘুরতে থাকে। এই অবিরাম ঘোরার ফলে সেই অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমেই নদীগর্ভে মসৃণ গোলাকার গর্তের সৃষ্টি হয়। এগুলোই হলো পটল। অর্থাৎ যে অবঘর্ষ প্রক্রিয়া একটা বিশাল ক্যানিয়ন তৈরি করে, সেই একই প্রক্রিয়া এই ছোট ছোট নিখুঁত শিল্পকর্ম তৈরি করতে পারে। তাহলে আমরা দেখলাম নদী এক অসাধারণ ভাস্কর, যা জলপ্রপাত থেকে পটলের মতো কত কি তৈরি করে। কিন্তু নদী তো একা নয়। একবার ভাবুন তো, বাতাস, হিমবাহ বা মাটির নিচের আলোড়নের মতো প্রকৃতির আর কোন কোন শক্তি আমাদের এই পৃথিবীকে প্রতিনিয়ত নতুন রূপ দিয়ে চলেছে। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণের জন্য আমরা একাডেমি অফ জিওগ্রাফি চ্যানেলের বিশ্বজিৎ স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তার দেওয়া তথ্যগুলোই ছিল আমাদের এই উপস্থাপনার মূল ভিত্তি।